চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন বিএনপির ৫ নেতাকর্মী। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি করে গাড়িতে করে পালিয়ে যায়। গুলিবিদ্ধরা হলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুব দলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। গুলিবিদ্ধ ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার কারণ এখনও জানা যায়নি। গত বছরের ৫ অগাস্টের পর রাউজানে ১৭টি হত্যাকাণ্ডের ১২টি রাজনৈতিক। প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামে ২টি আসনে শুরু হয় বিরোধিতা, অসন্তোষ। তবে তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে কেন্দ্র। তৃণমূলের সাথে সম্পর্কহীন এসব প্রার্থীর কারণে ভোটের মাঠে অন্য দলগুলো সুবিধা পাবে বলে দাবি মনোনয়ন বঞ্চিতদের। ইতোমধ্যে বঞ্চিতদের কেউ কেউ ভিন্ন দলের সাথে যোগাযোগ করছেন বলে চলছে জল্পনা কল্পনা। এখন এসব নিয়ে সরগরম চট্টগ্রামের নির্বাচনী মাঠ। প্রথম পর্যায়ে চট্টগ্রামে 10টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এরপরই আলোচনায় সীতাকুণ্ডের কাজী সালাউদ্দিন এবং বাঁশখালীর মিশকাতুল ইসলাম চৌধুরী, যেখানে দলের মনোনয়ন পাননি লায়ন আসলাম চৌধুরী এবং লিয়াকত আলী। হাইকমান্ডকে চাপে ফেলতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জোর প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা। দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশাও করছে কেউ কেউ। আর মনোনীতরা বলছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করতে হবে সবাইকে। চূড়ান্ত তালিকা প্রকাশে দল সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। আর যদি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, দলের আমার প্রিয় সহকর্মীদের সাথে, বাঁশখালীর সাধারণের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। অনেকে 15 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। এই দলে যেহেতু বড় দল, অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকবে, কিন্তু আমি মনোনয়ন দিতে পারবো একজনকে। দল তো সবার, দানা শীষ সবার। যেহেতু দল মনোনয়ন দিয়েছে, যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। বিএনপির এই বিভক্তিতে আশার আলো দেখছে জামাত ও এনসিপি। ভোটের মাঠে ভালো ফলের আশা তাদের। যারা নমিনেশন বিএনপি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখন এনসিপির সাথে যোগাযোগ করছেন। এটাও আমাদের জন্য একটা পজিটিভ দিক। যারা জুলাইয়ের পক্ষের ছিল, ওই রকম কিছু নেতৃত্ব হয়তো আমরা এনসিপিতে হয়তো আমরা প্রার্থী হিসেবেও পেতে পারি। সংগঠন আগেভাগে প্রার্থী দেওয়ার কারণে আমাদের মাঠটা গুছানো আছে এবং আমরা মাঠের রাজনীতিতে আমরা একটা জনগণের পালস বোঝার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য একটি বাড়তি পাওনা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রার্থী ঘোষণা না হওয়া 6টি আসনের 2টি শরিকদের সঙ্গে ভাগাভাগি করতে পারে বিএনপি। এছাড়া রাউজানে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারকে নিয়েও বিপদে আছে দলটি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জোট নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। আসনের বিষয়ে এনসিপি বা অন্য কারো সাথে আলোচনাও হয়নি। এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। হামিদুর রহমান আরও বলেন, নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারির দাবি জানান তিনি। বলেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জামায়াত নির্বাচন চায়। এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। তিনি মন্তব্য করেন, এরা ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে। এখনো আদেশ জারি হয়নি, এটা আমরা বলেছি দ্রুত জারি, অনতিবিলম্বে বলেছি। আর গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে। কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে সদর দপ্তর। বুধবার সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনারা। এ সময় তিনি আরও বলেন, সেনা ও আইসিটি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না।
সরকারের চাওয়া অনুযায়ী গুমে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার চলবে। নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। প্রশ্ন আসে, গুমের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, অস্ত্র উদ্ধার ও নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে। 50% সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেয়ার প্রসঙ্গে সদর দপ্তর জানায়, লম্বা সময় বাইরে থাকায় প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরে যাবে সেনারা। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ও বিভিন্ন জায়গায় গোলাবারুদ উদ্ধারে উদ্বেগ জানায় সেনা সদর। গত 15 মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। প্রশ্ন করা হয় গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে। সেনা কর্মকর্তারা বলেন, সরকারের সিদ্ধান্তেই চলবে প্রক্রিয়া। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সরকার ও কমিশনের পরিপত্র অনুযায়ী সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেয়া হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে নির্দিষ্ট সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে দেশের জন্য বড় ক্ষতি হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতবিরোধ দূর করতে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। পাশাপাশি জোর দিয়েছেন দলগুলোর দায়িত্বশীল ভূমিকার উপর। 7 মাস সংলাপের পর গত 17 অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে। এতে সংস্কারের প্রস্তাব ছিল 84টি। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি সহ 15 প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। 28 অক্টোবর ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে তাতে যুক্ত সনদে নোট অফ ডিসেন্ট থাকলেও নেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায়। খসড়া অনুযায়ী গণভোট হবে আদেশ এবং এই তফসিলের ওপর, থাকবে না নোট অফ ডিসেন্ট। বিএনপি একে প্রতারণা আখ্যা দিয়ে নির্বাচনের দিনে গণভোট চেয়েছে, আর জামায়াত চেয়েছে নোট অফ ডিসেন্ট মুক্ত তফসিলের ওপর নভেম্বরে গণভোট। এনসিপিও নোট অফ ডিসেন্ট চায় না গণভোটে। এ নিয়ে বিরোধ চলছে দলগুলোর মধ্যে। এ অবস্থায় সরকার রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে 7 দিন সময় দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে ভূমিকা নিতে হবে, কোনোভাবেই সংকট সৃষ্টি করা যাবে না। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই বসতে পারত বা দেশটা যদি নিজেই পরিচালিত হতে পারতো, তাহলে কি অন্তর্বর্তী সরকার লাগে? মানে আমরা সংকটে পড়েছি, আমরা যদি সবাই নিজে চলতে পারি আগামী নির্বাচন পর্যন্ত, তাহলে তার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতো না। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিডিয়েশন করা। রাজনৈতিক দলের মতবিরোধের কারণে ভোট নিয়ে সংকট তৈরি হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে, সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়া এবং জনগণের যে আকাঙ্ক্ষা, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের যে আকাঙ্ক্ষা, সবগুলো মাথায় রেখে এই সরকারকে অত্যন্ত দায়িত্বশীল একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো ধরনের যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে সেই সিদ্ধান্তটি বা কোনো রকমের জনপ্রত্যাশার সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলে এটি আমাদের দেশের জন্য খুব ক্ষতি হতে পারে। নির্বাচনের দিন একই সাথে গণভোট হলে তাতে কোনো সমস্যা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ মিছিল সমাবেশের চেষ্টা করলেই আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে, এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আরও বলেন, নিরাপত্তার কারণে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে নেয়ার পরামর্শ তদন্ত কমিটির।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রায় ৩.৫ মাস পার হয়েছে। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। এ নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব। জানান, যুদ্ধবিমানের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার বাইরে করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রেস সচিব বলেন, নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে। তার নির্দেশে কেউ রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে। কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেস সচিব আরও জানান, ভারতে অবস্থান করা শেখ হাসিনার কর্মকাণ্ডে নজর রাখছে অন্তর্বর্তী সরকার। এটা ওরা মেনে চলে, সেটার জন্য ওইখানে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষকে আবারও গুম খুনের শিকার হতে হবে কিনা, কিংবা আবু সাইদ মুগ্ধের মতো হাজারো আন্দোলনকারীকে জীবন দিতে হবে কিনা, তা নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানিতে বুধবার আপিল বিভাগে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি বলেন, সংবিধান কোরআন বা বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। 8 দিন ধরে তাদের আইনজীবীদের শুনানি শেষ হয় বুধবার প্রথমার্ধে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে চূড়ান্ত শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া ওই রায়ে বিচারের চেয়ে রাজনৈতিক প্রভাবই বেশি ছিল। সে রায়ের ফলে এদেশে সাধারণের ভোটাধিকার হরণ করে ধ্বংস করা হয় গণতন্ত্র, শুরু হয় গুম খুন। যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। সর্বোচ্চ আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। জনগণ চায় এটি পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হোক। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি, যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসলিউট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। এর আগে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের পক্ষে তার আইনজীবী মতামত দেন, আপিলের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও এর প্রয়োগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আবারও বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আইন সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশে বিচারপতি খুরশিদ আলমকে অপসারণ করা হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলমকে সঠিকভাবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করেছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠায় 2024 সালের 16 অক্টোবর
12 জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। খুরশিদ আলম তাদের একজন। পরে ওই 12 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নতুন রাজনৈতিক দল হিসেবে আম জনতা দল নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন করছেন দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে বুধবার আবারও ঘোষণা দেন তিনি। তারেক বলেন, শুধু আম জনতার দল না, নিবন্ধন পাওয়ার উপযোগী প্রতিটি দলের জন্যই তার এই আন্দোলন। নিবন্ধনের দাবিতে তারেকের অনশনে সংহতি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। তার অনশন ভাঙাতে আম জনতা দলের হয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, অভ্যুত্থানের সাথে জড়িত কোনো দলের নিবন্ধন না পাওয়ার বিষয়টি হতাশাজনক। আজকে তার সাথে আলোচনা তিনি বলেছেন যে তারেক রহমানকে আমরা চিনি, তার যে সংগ্রাম, গণ অভ্যুত্থানের সময় তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। আজকে আমাদেরকে সেই কোর্টে যেতে বলতেছে, এর মানে কি? মানে তারা আমাদেরকে এমন একটা ফাঁদে ফেলছে যে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সন্তান এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধারা সহ আমরা অনেক কষ্ট করেছি। দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, চলতি মাসের শেষ দিকে একীভূত 5 ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 5 ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকায় থাকা ব্যাংকগুলোর কর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক গভর্নর। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যাংকের চেয়ারম্যানরা। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্তে মামলা হবে কিনা জানতে চাইলে তারা বলেন, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন, বোর্ড ডিসলভ হচ্ছে এবং এই পর্যায়ে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডেকে বোর্ড মেম্বারদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকগুলোর প্রশাসকরা এগিয়ে নেবে একীভূতকরণ প্রক্রিয়া। 1 নম্বর যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস আ চ্যালেঞ্জ। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে। গভর্নর জানান, এ মাসের শেষ থেকে আমানতকারীদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শেয়ার হোল্ডার সহ সব বিনিয়োগকারী অর্থ ফেরত পাবেন ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী। যারাই কোনো ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবেই তারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে আবার বাংলাদেশের ব্যাংকিং খাতে বা এসে কোনো একটা অবস্থান নেবে, এটা আমি অন্তত কল্পনা করি না, আশা করি না। আমাদের দেশ ওই পথে যাবে সেটা আমরা চিন্তা করতে পারি না। আমরা অবশ্যই আশা করব যে যারা অপকর্ম করেছেন তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছেন। এ সময় গভর্নর জানান, 5 ব্যাংকের 75 লাখ আমানতকারীর অর্থের সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইটি সিস্টেমের ইন্টিগ্রেশন এবং আইটি সিস্টেমের শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচ্ছি পরের খবরে। ডেঙ্গুর ভিন্ন ধরনের সংক্রমণ ও জ্বরে আক্রান্ত হয়েও পরীক্ষা না করানোর কারণেই বাড়ছে জটিলতা ও মৃত্যু। এছাড়া জমে থাকা বৃষ্টির পানিতে মশার বিস্তার ঠেকাতে না পারায় দেশব্যাপী সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার একদিনে ডেঙ্গুতে মারা গেছেন 10 জন, আর নতুন রোগী 1069 জন। মৌসুম পরিবর্তনে ঘরে ঘরে বেড়েই চলেছে জ্বর, কিন্তু সে হারে বাড়েনি ডেঙ্গু পরীক্ষার সংখ্যা। বুধবার ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 302 জনে, আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1069 জন রোগী।
বিশেষজ্ঞরা বলছেন মৌসুমি জ্বর ভেবে অনেকেই তীব্র জ্বর, মাথা ব্যথা ও ডায়রিয়া হলেও ডেঙ্গু পরীক্ষা করছেন না, ফলে রোগীর জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। মশা কামড় দেওয়ার পর জীবাণু শরীরে প্রবেশ করার পর একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, মানে যে সময়টায় তার জ্বর আসা পর্যন্ত অবধি যে সময়টা, সেই সময়টা কিন্তু একটু 2 থেকে 3 দিন। যাই হোক, আমরা জ্বরের প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে একটা পরীক্ষা করি, সেটি কিন্তু খুবই দ্রুত সময়ে ডেঙ্গু নিরূপণ করে, সেটা হচ্ছে ডেঙ্গু NS1। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বরের 5 দিনেই ডেঙ্গুতে মারা গেছে 24 জন। বুধবার মারা গেছেন ঢাকা দক্ষিণে 5 জন, ঢাকা উত্তরে 3 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে। বিশেষজ্ঞরা বলছেন গত বছর ও এবছর মৃত্যুহার বৃদ্ধির কারণ ডেঙ্গুর ভিন্ন সেরোটাইপ। 2024-এ কিন্তু ডেন 3 এর আধিক্য ছিল, 2025-এ আবার ডেন 2 দিয়ে আক্রান্ত দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে ভিন্ন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়ার কারণে আপনার খুব দ্রুততম সময়ে সে কিন্তু আপনার ডিটোরেটেড হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত 219 জন, আর এবছর এ পর্যন্ত ঢাকায় রোগীর সংখ্যা 74,992 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকবল সংকটে 10 মাস ধরে বন্ধ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ সেবা। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের যোগাযোগ করেও মিলছে না সমাধান। এদিকে নির্মাণ কাজ থমকে থাকায় চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিটও। নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রতিদিন গড়ে 3,500 রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। তাদের অনেকের অবস্থা গুরুতর হলেও 10 মাস ধরে বন্ধ আইসিইউ সেবা। করোনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ERPP প্রকল্পের আওতায় 2023 সালে 10টি শয্যা নিয়ে আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে 2024 সালের 31 ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসক সহ 19 জনকেই ফিরিয়ে নেওয়া হয়। সেই থেকে অব্যবহৃত পড়ে আছে মূল্যবান নানা সরঞ্জাম। মুমূর্ষু অবস্থায় রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে ঢাকায় কিংবা বেসরকারি অন্য কোনো হাসপাতালে। এতে কয়েক গুণ বেশি খরচ করতে হচ্ছে টাকা। আর্থিক অবস্থা মোটামুটি তত একটা ভালো না, তো তাদের জন্য এখানে আইসা যদি আপনার ওই আইসিইউটাতে ভর্তি হতে পারে তো সেক্ষেত্রে তাদের জন্য খুবই উপকৃত। একটা আইসিইউ বেডের জন্য যে ঢাকা দৌড়াতে হয়, এটা থেকে পরিত্রাণ পাবে। যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম থাকার পরও শুধুমাত্র লোকবল সংকটে সেবা দিতে পারছেন না চিকিৎসক নার্সরা। সরঞ্জাম বলেন, আইসিইউর বেড বলেন, মনিটর বলেন, আমাদের সবকিছু কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল, জিনিসপত্র আমাদের অ্যাভেলেবেল, কিন্তু আমাদের হয়েছে লোকবল নাই। সরকারের সদিচ্ছার মাধ্যমে যদি ডেপুটেশনে এখানে আইসিইউ বিশেষজ্ঞ দেওয়া হয়, তাহলে আমাদের আইসিইউটা চালু করতে পারলে নারায়ণগঞ্জ থেকে যেগুলো অতি জটিল রোগী, বিশেষ করে ডেঙ্গু শকের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট যেগুলো আমরা ঢাকা রেফার করি, সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারবো। কর্মী নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও এখনও মেলেনি সাড়া। তবে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা সিভিল সার্জনের। প্রশাসন সহ আমরা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি যে অন্তপক্ষে 4 জন যদি আইসিইউ স্পেশালিস্ট বা অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট দেওয়া হয়, আমাদের নিজস্ব নার্সদের নিয়ে, অন্যান্য ডাক্তারদের নিয়ে আমরা প্রতিষ্ঠানটা আবার চালু করব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে 2023 সালে কাজ শুরু হলেও এখনও নির্মাণ শেষ হয়নি হাসপাতালটির কিডনি ডায়ালিসিস ইউনিটের। কেবল অবকাঠামো তৈরির মধ্যেই সীমাবদ্ধ কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, 10 মাস ধরে আইসিইউ সেবা বন্ধ আছে এবং ডায়ালাইসিস ইউনিটও নির্মাণ কাজ এখনো ব্যাহত হয়ে আছে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? লোকবল নিয়োগের কোনো কার্যক্রম কেন নেওয়া হয়নি? রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? রাকিব, লোকবল সংকটের কারণে 10 মাস ধরে আইসিইউ সেবা বন্ধ রয়েছে এবং ডায়ালাইসিস ইউনিটও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? দেখুন, করোনার পরপর এই নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হসপিটালে যে 10 শয্যা বিশিষ্ট যে আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল এবং একটি ডায়ালিসিস সেন্টার যেটা নির্মাণাধীন আছে, সেটা এখনো তারা উদ্বোধন করতে পারেনি মেশিনারিজ এবং লোকবলের অভাবে। আপনার এই ভিক্টোরিয়া হসপিটালে আইসিইউ ইউনিটটি গত 10 মাস যাবত বন্ধ আছে
এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জ শ্রমিক অধ্যুষিত এলাকা, এই শিল্প বাণিজ্য নগরীর অধিকাংশ রোগীরাই কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু এই ভিক্টোরিয়া হসপিটালে আসার পর যখন তাদের আইসিইউতে রেফার করা হচ্ছে, তাদের কিন্তু যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমন কিন্তু অধিক পরিমাণ টাকা গুনতে এবং তাদের নানাভাবে হয়রানি হতে হচ্ছে। সরকার যদি সদিচ্ছায় এই আইসিইউ 10 শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হসপিটালে যদি আইসিইউ সেন্টারটা চালু করে, তাহলে কিন্তু এইখানকার নিম্ন আয়ের শ্রমিকরা তারা কিন্তু অন্তত চিকিৎসা সেবাটা তাদের সাশ্রয় হবে এবং এই হসপিটালেই তাদের আইসিইউর সাপোর্টটা তারা পাবে এবং কিডনি ডায়ালিসিস সাপোর্টটা পাবে। আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে তারা একাধিকবার তারা আবেদন করেছেন যেন এই আইসিইউ ইউনিটটি তারা এখানে চালু করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা আশ্বস্ত করেছেন যে অচিরেই এই লোকবল নিয়োগ দিয়ে এই ভিক্টোরিয়া হসপিটাল, জেনারেল হসপিটালের আইসিইউ ইউনিটটা তারা চালু করবেন। এবং এই আশার ভিত্তিতেই কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জন তারা কিন্তু দুজনেই আশাবাদী যে নারায়ণগঞ্জের সরকারের পক্ষ থেকে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতি দ্রুত তারা এটা চালু করবেন। কিন্তু বাস্তবতায় আমরা যেটা দেখেছি, এখানে প্রতিদিনই প্রায় 3,000-3,500 রোগী এখানে চিকিৎসা নিতে আসে এবং এর মধ্যে কিন্তু অন্তত 10 থেকে 15 জন রোগীকে তারা প্রতিদিনই ঢাকায় বিভিন্ন হসপিটালে আইসিইউতে তাদের রেফার করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগীদের নানা রকম বিড়ম্বনা আছে এবং তারা তাদের দুর্ভোগের কথা জানিয়ে তারা আবেদন করেছেন যেন অন্তত এই সরকারি এই ভিক্টোরিয়া হসপিটালটিতে যেন সরকার আইসিইউ ইউনিট দ্রুত চালু করেন এবং ডায়ালিসিস সেন্টারে অবকাঠামো পর্যন্তই শেষ, এখানে যেই মেশিনারি সহ যে লোকবল সেটা যেন দ্রুত চালু করা হয়। এবং এই বিষয়ে কিন্তু এখানকার রোগীর অভিভাবকরা এই দাবিটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভিক্টোরিয়া হসপিটালের আইসিইউ ইউনিট বন্ধ থাকার বিষয়ে সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল খালের ওপর নির্মিত সেতুটিতে ফাটল ধরেছে। বিকল্প না থাকায় এরপরও ঝুঁকি নিয়ে এই সেতু দিয়েই প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সেতুটি সচল রাখতে আপাতত 1,500 বালুর বস্তা ফেলেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। তবে দ্রুত বিকল্প পথ তৈরি না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশে সড়ক যোগাযোগের একমাত্র পথ উজিরপুর বামরাইল সড়ক। প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। তবে সম্প্রতি 75 বছরের পুরনো এই সেতুর গার্ডারে ফাটল দেখা দেয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল। সড়ক ও জনপথ বিভাগ বলছে, পদ্মা সেতু চালুর পর এই সেতু দিয়ে 3 গুণ বেশি ভারী যানবাহন চলাচল করছে। ঝুঁকি ঠেকাতে সেতুর তলদেশে 1,500 বালুর বস্তা ফেলা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তো আমাদের প্রস্তাব হলো যাতে সেটা দুর্ঘটনা ঘটার পূর্বেই যাতে ওই একটা ব্যস্ততম সড়ক বন্ধ না হয়, সেজন্য তার বিকল্প ব্যবস্থা করা উচিত। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়তে পারে, মানুষ আতঙ্কে আছে যে কখন কি হয়ে যায়। 5 টনের উপরে গাড়ি চলাচল করতে পারবে না ব্রিজের উপর দিয়ে, কিন্তু কার কথা কে শোনে? এখানে 20 টন 25 টন মালামাল নিয়ে চলাচল করে। ব্রিজে 5 টন বহন করা যায়, আমার গাড়িতে আছে 12 টন। এখন এটা কি ভাগ করে নিব? তাহলে তো 5টা গাড়ি দরকার। পরিস্থিতি বিবেচনায় সেতুর দুপাশে 2টি বেইলি সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সাথে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 3 গার্ডার ব্রিজ, এখানে একটি গার্ডার আমাদের ক্র্যাক দিচ্ছে এবং সে আলোকে আমরা নেসেসারি মেজারমেন্ট ইতিমধ্যে নিয়েছি। প্যারালালি আমরা এখানে একটি ডাইভারশন রোডও করব। বামরাইল সেতু ছাড়াও বরিশাল ঢাকা মহাসড়কে লালপুল, কাশেমাবাদ ও ভুরঘাটাতেও 4টি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বেশিরভাগ বাস টার্মিনাল যেখানে ধুলাবালি আর দূষণে আক্রান্ত, সেখানে ব্যতিক্রম বরগুনা বাস টার্মিনাল। নানা প্রজাতির গাছ আর ছায়া ঘেরা এই টার্মিনালের শীতল পরিবেশ দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলিয়ে দেয় যাত্রীদের। মনোরম পরিবেশের কারণে প্রতিদিনই সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। ফুল, ফল ও ঔষধি গাছের সমারোহে বরগুনা বাস টার্মিনালটি যেন মনোমুগ্ধকর বাগান। গাছগুলো বড় হয়ে তৈরি হয়েছে ছায়া ঘেরা পরিবেশ। যাত্রা শেষে ক্লান্ত যাত্রীরা এখানে ফিরে পান সবুজের ছায়া ঘেরা প্রশান্তি।
যখন জার্নি করে আসার পর গাছ দেখে, সবুজের একটা বাগান দেখে সবার মনে ভালো হয়। এই সুন্দর পরিবেশ দেখে আসলে তাদের সেই ক্লান্তিনেসটা কেটে যায়। বাস টার্মিনালটি প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্যের কারণে বিনোদনের স্থান হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। এখানে ঘুরতে আসি মূলত এখানের যে সৌন্দর্যটা এটা উপভোগ করার জন্য। এর চারপাশে আসলে হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে বলে মনে করেন যে এখানে পাখিদের একটা নির্ভরযোগ্য বাসস্থান তৈরি হয়েছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হলেও এই টার্মিনালটি ব্যতিক্রম উদাহরণ বলছেন পরিবেশ কর্মীরা। উন্নয়ন করতে গেলেই প্রথমত গাছ কাটার একটা উদ্যোগ চলে আসে। তা আমাদের এই জায়গায় মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। ফুলের বাগান করা যায়, ফলের বাগান করা যায়, এই দিক চিন্তা করেই আমাদের স্থাপনাগুলো নির্মাণ করা উচিত বলে আমি মনে করি। পৌর প্রশাসক জানান, প্রতিনিয়ত গাছের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। ভবিষ্যতে আরও নান্দনিক করার পরিকল্পনা রয়েছে তাদের। ফলদ এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছিল, সেটা এখনও রয়েছে এবং আমাদের পৌরসভা থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। ভালো ঔষধি এবং ফুলের গাছ লাগানো যায় সেটা বিষয়ে আমরা উদ্যোগ নেব পৌরসভা থেকে, এবং এটা আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব এই বাস টার্মিনাল এখন শুধু যাত্রা শুরু আর শেষের স্থান নয়, হয়ে উঠেছে প্রকৃতি বান্ধব বিনোদন কেন্দ্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।